আসসালামু আলাইকুম। লিটন ইসলাম চলে আসছো সবার আগে, তাই না? কেমন আছো সবাই? অনেক সকাল সকাল। আমি জানি যে এই সময় আসলে অনেকের অনেক রাত পড়াশোনার কারণে ঘুম ভাঙে নাই, বাট আর কোনো আসলে টাইম বের করতে পারি নাই, কারণ তোমাদের এফআরবির ক্লাসও আছে হয়তো বা 10টায়। যাই হোক, এই ভিডিওগুলো পরবর্তীতে আমরা ইউটিউব চ্যানেলেও আপলোড দিব। যারা সরাসরি করছো না তারা হয়তো বা পরে দেখে নিও। আমার কথা স্পষ্ট কিনা একটু কমেন্ট করে জানাবে। আমার কথা স্পষ্ট কিনা একটু কমেন্ট করে জানাবে। এবং আমরা আজকে একটা ডিফারেন্ট ওয়েতে আসলে এমসিকিউ ওয়ান শট ক্লাস নিব। এমসিকিউ বলতে যেটা বোঝায় যে আমরা একটা এমসিকিউ আসবে, এটার কোনটা উত্তর হবে বলে দেওয়া, সাথে কিছু আলোচনা করা। সো আমি ওই কী করব সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিতে পারো, আর পারলে শেয়ার করতে পারো, যাতে করে একসাথে অনেকেই ক্লাস করা যায়। মোটামুটি 40-50 জন একসাথে ক্লাস করলেই হবে, তাহলে একটা ক্লাসের আমেজ তৈরি হবে। হ্যাঁ, শুরু করি। আর একটু ওয়েট করি, কেমন মানে শুনতে পাচ্ছ আমার কথাগুলো স্পষ্ট কিনা? গলা একটু দেবে গেছে, আমার কথা ক্লিয়ার কিনা এটা বলো। আমাকে যে দেখা যাচ্ছে এটা আমি বুঝতে পারছি নিজেই। অবশ্য আমার ফোনে আমি বুঝতে পারছি কথা ক্লিয়ার। তো কথা না বাড়িয়ে শুরু করি। ফেসবুক লাইভের ক্লাসে একটা সমস্যা হলো, তোমাদের সাথে কথা বলতে বলতে টাইম ওয়েস্ট হয়। কিন্তু আমি যদি এটা ভিডিও করে ইউটিউবে আপলোড দিতাম তাহলে আরও অনেক কম সময় হতো। সো আমি চেষ্টা করব একটু কম কমেন্ট পড়ার। সো মূলত তোমরা পেছনে একটা ছবি দেখতে পাচ্ছ, আমাদের এসিএস মেডিকেল ব্যাচ। সো আমাদের মেডিকেল ব্যাচের পক্ষ থেকেই মূলত এই আয়োজন। আমি চেষ্টা করব তোমাদের শর্ট সিলেবাসের যে 14টা চ্যাপ্টার, তোমরা এফআরবিতে তোমাদের যে ভাইয়ারা পড়ায় খুব চমৎকার করে সকল সাবজেক্ট এত সুন্দর করে পড়াইছে। তো আমি চেষ্টা করছি যে এমসিকিউ যাতে তোমরা অন্তত এমসিকিউ 100% ক্যারি করতে পারো, ওই ক্লাসগুলো দিয়েই হবে। তারপর আমি আমার তরফ থেকে একটু শর্টকাট ওয়েতে দ্রুত শেষ করার এই একটা প্রয়াস আর কি। তো আমার মনে হয় আর কথা বলা ঠিক হবে না, শুরু করে দেই। আচ্ছা, আমরা যেভাবে পড়ব একটু মনোযোগ দিবা। শুরুতে লক্ষ্য করো, আমি একটা টপিক এখানে লিখেছি, সেটা হচ্ছে পাখনা। তো আমি কি করেছি, রুই মাছ থেকে যাবত লাস্ট 10 ইয়ার্সে যত প্রশ্ন হয়েছে, প্লাস এবার যে টেস্ট পরীক্ষা হলো, টেস্ট পরীক্ষায় যে টেস্ট পেপার তোমরা বলো, টেস্ট পেপার বের হয়, সেখানে যে বিখ্যাত কলেজগুলো আছে সেই কলেজগুলোতেও এই রুই মাছের পাখনা থেকে কি কি প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করে একসাথে করেছি। খুব ভালো করে খেয়াল করো। এবং সেই অ্যানালাইসিসগুলো মানে পাখনা থেকে যাবত এইটুকু প্রশ্ন আসছে। কিন্তু আমি এই কাজটাও করব না, এই প্রশ্নগুলোর আনসার আমি লিখে দিলাম। খেয়াল করবা, এইটুকু আসছে তার মানে অতটুকুই পড়তে হবে তা নয়। এইটুকু তো পড়বো, আমরা এক্সট্রা আরও কিছু পড়বো। তার মানে তুমি মাথায় গেঁথে রাখবা, এই যে স্লাইড, এই স্লাইডে দেখো আমি আগের একটা স্লাইড ফাঁকা রাখছি। তার মানে আমি আমার স্টাইলে পাখনা নিয়ে কিছু কথা বলবো, এবং ওইটুকু দিয়েই তোমার সকল প্রশ্নের আনসার হয়ে যাবে। কথা ক্লিয়ার? এবং পরের এই স্লাইডের সকল প্রশ্নের আনসার তুমি করতে পারবা। এবং এটার পাশাপাশি আমি যদি আরও কিছু লিখে দেই, তাহলে তোমার মাথায় রাখবা যেগুলো আমি হাতে লিখছি এগুলো কখনো আসে নাই পরীক্ষায়। মানে এই স্লাইডের সাথে যেগুলো আমি হাতে লিখবো সেগুলো আসে নাই, কিন্তু আসতে পারে। আর যেগুলো অলরেডি এসেছিল সেগুলোর আনসার তুমি আগের স্লাইডের পড়া থেকে পেয়েই যাবা। চলো আমরা শুরু করি। প্রথম কথা, আমি যদি প্রশ্ন করি যে রুই মাছের পাখনা কয়টি, কয়টি, তাহলে কি আনসার দেবে? রুই মাছের পাখনা কয়টি? দেখো আমরা এই প্রশ্নে অনেকেই ভুল করে 5টি আনসার দেই। অপশনে 7 না থাকলে তখন 5 আনসার দিব, বাট রুই মাছের পাখনা কিন্তু 7টি। ধরন যদি বলে তাহলে কিন্তু 5। তাহলে আমরা একটু খুব দ্রুত যদি লিখে ফেলি তাহলে কি দাঁড়ায়? রুই মাছের পাখনা হচ্ছে, রুই মাছের পাখনা হচ্ছে 5 ধরনের, 5 ধরনের বা 7টি। এর মধ্যে এর মধ্যে যারা বেজোড়, বেজোড়গুলোকে বলা হয় অযুগ্ম, তাদের নামে আছে প। সো মনে রাখবো, যাদের নামে প আছে তারা হচ্ছে বেজোড়। এটা পরীক্ষায় মেডিকেলও আসছিল, বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো প দিয়ে 3টা পাখনা আছে, আমি ছোট্ট করে লিখে দিই। একটা হচ্ছে পায়ু পাখনা, আর পাখনা কথাটা লিখছি না, একটা হচ্ছে পৃষ্ঠ পাখনা আর একটা হচ্ছে পুচ্ছ পাখনা। তাহলে রুই মাছের যে পাখনাগুলোর নামে প আছে মনে রাখবা সেগুলো হচ্ছে বেজোড়, অযুগ্ম মানে বেজোড় পাখনা,
আর যাদের নামে প নাই তারা হচ্ছে যুগ্ম পাখনা। এবং এটা আসলে এমনিই দেখা যায়, বোঝা যায়। এটা হচ্ছে দেখো পুচ্ছ পাখনা। সো পুচ্ছ পেছনে আছে একটাই, তাহলে বেজোড়। এই যে পিঠে একটাই আছে, বেজোড়। এমনি আসলে ছন্দ লাগে না, বাট তারপরেও। আর এই যে পায়ু পাখনা একটাই আছে। বাট এই জিনিসটা হচ্ছে কানকো, খুবই বেশি আসে পরীক্ষায়। কানকোর পেছনের পাখনাকে কি বলে? বক্ষ পাখনা। এই বক্ষ পাখনা এ পাশেও আছে, ওই পাশেও আছে। আর বক্ষের পেছনে এটা হচ্ছে শ্রোণী অঞ্চল, এখানেও আছে, ওই পাশেও দেখা যাচ্ছে আছে। তাহলে বক্ষ আর শ্রোণী পাখনা হচ্ছে বেজোড় পাখনা। ওকে, ভালো কথা। এখন এই যে মোট 5 ধরনের পাখনা, কিন্তু এরা হচ্ছে বেজোড় পাখনা, তাই কয়টি বললে উত্তর হবে 7টি। এখন একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে জোড় পাখনা কয়টি? জোড় পাখনা কয়টি? অপশনে, তাহলে প্রশ্নটা কি ছিল? জোড় পাখনা কয়টি আমি দেখাবো। তাহলে অপশনে 2ও ছিল, 4ও ছিল। খেয়াল করো তো, যুগ্ম মানে কি জোড়, তাহলে জোড় পাখনা কি আসলে মনে হচ্ছে কি 2টা, কিন্তু আসলে বক্ষ পাখনা তো 2টা, শ্রোণী 2টা, তাহলে জোড় পাখনা আসলে 4টা। অপশনে 4ও ছিল, কিন্তু তোমাদের এই বইগুলোতে কিন্তু লেখা আছে 2। যদি বলে জোড় পাখনা কয় ধরনের, তাহলে 2। কয়টি? তাহলে অবশ্যই 4, কারণ একটা মাছে 7টা পাখনা। জোড় পাখনা কিন্তু কয়টা হবে? 4টি পাখনা আছে। তাহলে মানে বক্ষ পাখনা 2টি, শ্রোণী পাখনা 2টি। তাহলে মোট পাখনা 5 ধরনের, 7টি। যার নামে আছে প তারা হচ্ছে বেজোড়, প নাই তারা হচ্ছে জোড়। এখন কোন পাখনায় কয়টা রশ্মি আছে? এইটা একটা সিরিয়ালি মনে রাখবা। সিরিয়ালটা হচ্ছে এরকম: পা প্রি পু। ব্যাপারটা এরকম, পাপড়ি আপু, পাপড়ি আপু। অর্থাৎ বেজোড় পাখনাগুলোকে তুমি বেজোড় জায়গায় রাখলা, পাপড়ি পু, পাপড়ি আপু। ওকে, এরপরে তুমি কি করলা? এই প্রিয়ের উপরে একটা দিয়ে দিলা শ্রোণী, নিচে দিয়ে দিলা বক্ষ। তাহলে এখন দেখো সিরিয়ালি কিন্তু রশ্মির সংখ্যা বাড়বে। কিরকম? তাহলে তোমার যদি এই সিকোয়েন্সটা মনে থাকে, পা প্রি পু, প্রিয়ের উপরে শ্রোণী, নিচে বক্ষ। অর্থাৎ বেজোড় পাখনাগুলোকে বেজোড় জায়গায় রাখছি, পা প্রি পু, উপরে শ্রোণী, নিচে বক্ষ। তাহলে দেখো 7, 9, 15, 16, 17, 18, 19। তাহলে কি দাঁড়ালো? 7, 9, 15, 16, 17, 18, 19। অর্থাৎ যে পাখনার নামেই, কোনো কোনো বইয়ে এটা 16, 17 আছে, যাই হোক, যে পাখনার নামেই বা সংখ্যায় 17 থাকবে, তুমি বুঝে যাবে এটা বক্ষ পাখনা। 15, 16, 15 থাকলে পৃষ্ঠ পাখনা, 7 পায়ু, শ্রোণী, আশা করি পারবা। এবং পুচ্ছ পাখনায় যেহেতু সবচেয়ে বেশি পাখনা রশ্মি, তাহলে মনে রাখবা এই পুচ্ছ পাখনাটাই হচ্ছে মাছের প্রধান চলন অঙ্গ। এবং নিশ্চয়ই তোমরা জানো এই চলন অঙ্গটা দেখো, এইটা এবং এইটা দেখতে হুবহু একই রকম। হোমো মানে একই রকম, সো এটাকে আমরা বলি হোমো সার্কাল। হোমো সার্কাল। তাহলে বলো, আমরা পাখনা থেকে কি পড়লাম? রুই মাছের পাখনা 5 ধরনের, 7টি। যাদের নামে থাকবে প তারা বেজোড়, বাকিগুলো হচ্ছে কি জোড়। এবং কোন পাখনায় কয়টা রশ্মি, এটা আমরা মনে রাখবো। পা প্রি পু, উপরে শ্রোণী, বক্ষ। 7, 9, 15, 16, 17, 18, 19। 7, 9, 15, 16, 17, 18, 19। সবচেয়ে বেশি পাখনা রশ্মি কোথায়? উচ্চ পাখনায়। তাই এটাই মাছের চলনাঙ্গ। বাকিগুলো ভারসাম্য রক্ষা করে, বাকিগুলো কি করে? ব্যালেন্স করে। ইন্ডিভিজুয়াল এদেরও কাজ আছে, দরকার নাই। এবং এই পাখনা 2টা একই রকম, হোমো মানে একই, হোমো সার্কাল। এবং এই টেরি, তোমরা টেরিস পড়েছো। এই টেরি মানে হচ্ছে পাখনা, আর অ্যাক্টিন মানে রশ্মি। এই পাখনায় রশ্মি থাকার কারণে, অ্যাক্টিন মানে রশ্মি, তাহলে পাখনায় রশ্মি থাকার কারণে এই রুই মাছের শ্রেণীটাকে বলা হয় অ্যাক্টিনপটেরিজি। কি বলা হয়? অ্যাক্টিনপটেরিজি। তাহলে অ্যাক্টিনপটেরিজি হচ্ছে রুই মাছের শ্রেণী। আর রুই মাছের বৈজ্ঞানিক নাম সবাই জানো, ল্যাবিও রোহিতা। কে বলতে পারবা রুই মাছের বৈজ্ঞানিক নাম কেন ল্যাবিও রোহিতা? ল্যাবিও কেন? কে বলতে পারবা রুই মাছের বৈজ্ঞানিক নাম ল্যাবিও কেন? তোমরা ঘাস ফড়িং পড়ার সময় পড়বা ল্যাব্রাম, ল্যাবিয়াম। ল্যাব্রাম মানে উপরের ঠোঁট, ল্যাবিয়াম মানে নিচের ঠোঁট, ল্যাব মানে ঠোঁট। সো রুই মাছের এই ঠোঁটের কারণে তার বৈজ্ঞানিক নামের এই ল্যাবিও, গণটা হচ্ছে ঠোঁটের কারণে নামকরণ করা হয়েছে, ল্যাবিও। সো এই হচ্ছে আমাদের পাখনা। এখন আসো, পাখনা থেকে যে প্রশ্নগুলো বিগত বছরে এসেছিল, তাহলে পাখনা রশ্মির সংখ্যা কত? 5 ধরনের, 7টি। কানকুয়ার পেছনে, এই কানকুয়া মানেই হচ্ছে কানকো, তাহলে কানকুয়ার পেছনের পাখনাকে কি বলে? খুবই ইম্পর্টেন্ট, বক্ষ পাখনা। অযুগ্ম পাখনা কয় ধরনের? 3 ধরনের। ধরন বললে কয় ধরনের? 3 ধরনের। জোড় আর বেজোড় পাখনাগুলোর নাম লেখো। নাম অলরেডি পড়ানো হয়ে গেছে আগের পেজে।
পুচ্ছ পাখনা কোন ধরনের? হয়ে গেছে হোমো সার্কাল। প্রধান চলনাঙ্গ কি তাহলে? পুচ্ছ পাখনা। তাহলে জোড় পাখনা কতটি? ম্যাক্সিমাম বইয়ে কিন্তু আনসার আছে 2টি। আসলে 2 ধরনের, প্রশ্নটা একটু খেয়াল করবা কি হবে, জোড় পাখনা আসলে কতটি বললে, আসলে ধরন বললে 2 ধরনের হবে, সংখ্যা বললে কিন্তু 4টি হবে, কারণ জোড় পাখনা 4টি। এখন কেউ কেউ বলে যে দেখো জোড় পাখনা যেহেতু জোড় বলা হয়েছে তাহলে 2টি মানে 2 জোড়া, আসলে 2 জোড়া কিন্তু 2টি এক না কিন্তু। তাহলে এই ছিল আমাদের পাখনা নিয়ে পড়া। এখন পর্যন্ত এই পাখনা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো। এই কাজটা করতে একটু টাইম ওয়েস্ট হবে, সমস্যা নেই, সমস্যা নেই, তোমরা আমাকে একটু জানাও যে পাখনা নিয়ে ইনশাআল্লাহ রুই মাছের পাখনা থেকে এর বাইরে কোনো প্রশ্ন হবে না, অন্তত কোথায় হবে না, বোর্ড পরীক্ষায়, আমার বিশ্বাস, কারণ এইটুকুই আছে তোমার বইয়ে। এখন তোমরা আমাকে তোমরা না সিকিউ পড়ায় দিব না জয়পাল, এটা হচ্ছে এমসিকিউ ওয়ান শট, যাতে এটা ইউটিউবে এমসিকিউ স্মৃতি হিসেবেই থাকে। সিকিউ পড়াতে হলে সেটা ডিফারেন্ট ক্লাসে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এখন এই প্রশ্নগুলো ধরো নর্মালি এমসিকিউ ওয়ান শটে কী থাকে, একটা প্রশ্ন থাকে, 4টা অপশন থাকে, কিন্তু আমি যে অল্প সময় যা পড়াই দিলাম তুমি পাখনা থেকে এনি কোশ্চেন এবার আনসার করতে পারবা, দ্যাটস ইট। সো আমরা কিন্তু আর এই প্রশ্ন, এটা দিয়ে ধরো 20টা প্রশ্ন আসে, এই 20টা সলভ করতেই তো অনেক পড়া মানে অনেক সময় চলে যাবে। সো আমাদের কিন্তু অলরেডি পড়া হয়ে গেছে, তুমি এখন যে কোনো প্রশ্ন সলিউশন করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, আমরা এক্সাম নিব ইনশাআল্লাহ, আমরা এক্সাম নিব। এই যে আমি আজকে রুই মাছ পড়াচ্ছি, তাহলে কালকে আমি পড়াবো হাইডানা ঘাসফড়িং, মনে নাই, রুটিন দেওয়া আছে। সো কালকের পরীক্ষার আগে আমরা টেস্ট মজে আমি একটা লিঙ্ক দিয়ে দিব আমাদের এই গ্রুপে। আচ্ছা, আমার এই ক্লাসটা এএসজি গ্রুপ থেকেও নেওয়ার কথা ছিল, কিন্তু মানে আমি বুঝতে পারলাম না একসাথে 2টা গ্রুপে কিভাবে জানি লাইভে যায়, আমাদের তোফায়েল হুজুর যায়, বাট আমি কখনো এর আগে যাই নাই, কিন্তু আমি ট্রাই করলাম, দেখলাম 9টা পার হয়ে যাচ্ছে, কিন্তু আমি পারি নাই। সেটা আমি অন্তত পরবর্তীতে কি করব, এটা একটু শিখে তাহলে 2 গ্রুপ থেকে যাব। এখন আমি জানি না ওই গ্রুপে তোমরা কেউ চাইলে শেয়ার করতে পারো, আমি আসলে শেয়ারও করি নাই, বাট শেয়ার করা ঠিক হবে কি না, কিন্তু ওই গ্রুপ থেকে লাইভে আসার কথা ছিল, আমি আসলে পারি নাই। 8টা 12 বাজে, মানে আমাদের পাখনা পড়তে 10 মিনিট লেগেছে, আমরা 1 ঘন্টা পার করব না, আমরা 30 মিনিট থেকে 45 মিনিটেই শেষ করব। এক্সট্রা কথা হচ্ছে তোমরা লাইভে আছো, আসলে তোমরা লাইভে আছো, কথা না বললেও তো হয় না, তাই না? শুরু করি ভাইয়া, শুরু করি। আইস এ যাবত আইস থেকে যত প্রশ্ন বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন কলেজে আসছে আইস থেকে, এই 2টা ছবি ছিল। আইস থেকে যত প্রশ্ন এসেছে এই 2টা ছবি ছিল, এবং খুব ভালো করে যদি তোমরা খেয়াল করো জাস্ট 2টা জায়গায় মার্কিং ছিল। এবং এইটা যদি একটা আইস হয়, প্রথম কথা রুই মাছের যে আইস সেটা হচ্ছে সাইকেলের মতো চক্রাকার, যেটাকে আমরা সার্কুলারও বলতে পারি। সো এটাকে বলা হয় সাইকেলের মতো হওয়ায় এটাকে বলা হয় সাইক্লয়েড, সাইকেল এবং অয়েড মানে মতো, সাইক্লয়েড। তবে যদি পরীক্ষায় আসে সার্কুলার, এটাও রাইট। অপশনে যদি সাইক্লয়েড না থাকে তাহলে আমরা আনসার দিব সার্কুলার, এটা একটা পরীক্ষায় কিন্তু আসছিল। এবং যেহেতু এটা একটা সার্কেল, তাহলে এই সার্কেলের এই যে কেন্দ্র, এই কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস। তাহলে এখানে উদ্দীপকের এ কি, এ হচ্ছে নিউক্লিয়াস, বা এটাকে আমরা বলতে পারি ফোকাস। এবং খেয়াল করো এই নিউক্লিয়াসের চারদিকে অনেকগুলো সার্কেল আছে, প্রত্যেকটা সার্কেলকে বলে সার্কুলাস। রিমেম্বার এখানে এ নাম্বার উদ্দীপকটা দেখো, এ নাম্বার উদ্দীপকটাই যে দেখো এইখানে শুরু হয়েছে, তার মানে এই সার্কেল, আবার দেখো এখান থেকে আসছে এই সার্কেল, তার মানে এটা কিন্তু 2টা সার্কেলকে নির্দেশ করছে। একটাকে নির্দেশ করলে সার্কুলাস, কারণ নামের শেষে আস মানে এক বচন, আই মানে বহু বচন, যেহেতু 2টাকে নির্দেশ করছে তাহলে এই এ এখানে হচ্ছে সার্কুলি, এই এ হচ্ছে এখানে সার্কুলি। তাহলে পরীক্ষা যদি কখনো এরকম হয় যে একটাকে নির্দেশ করছে তাহলে হবে সার্কুলাস। অর্থাৎ অপশনে যদি সার্কুলাস এবং সার্কুলি দুটোই থাকে তাহলে তুমি কোনটা আনসার করবা? 2টাকে লেবেলিং করলে আনসার করবা সার্কুলি, একটাকে লেবেলিং করলে আনসার করবা সার্কুলাস। এবার দেখো এই 2টা ছবিতে কিন্তু বোঝা যাচ্ছে না স্পষ্ট সার্কুলাস কোনটা, কিন্তু কখনো কখনো এমন হইতে পারে, কারণ এ যাবত যত প্রশ্ন আসছে এই 2টা ছবি থেকেই আসছে। ওকে, আচ্ছা, তাহলে যদি কখনো এরকম আসে যে একটা যে কোনো একটা সার্কুলাসকে এরকম স্পষ্ট করে দিল, মোটা করে দিল, কালার তো আর করে দিবে না, মোটা করে দিল, তাহলে এই মোটা যে সার্কুলাস, এই মোটা সার্কুলাস প্রতি বছর একটা করে তৈরি হবে। অ্যানুয়াল মানে বার্ষিক, অ্যানুয়ালি তৈরি হবে, তাই এটাকে বলা হয় অ্যানুলাস। এবং ঠিক একই রকম ভাবে আসের বহু বচন হলো আই,
আসের বহু বচন হলো আই। ওকে, তাহলে এরকম স্পষ্ট রেখাকে যদি দুইটা টান মেরে দেয় তাহলে হবে অ্যানুলি, তাহলে হবে অ্যানুলি। বুঝছো? অ্যানুলাস, আসের বহু বচন কি? আই। ওকে ফাইন, কিন্তু এরকম আসার সম্ভাবনা খুবই কম, কারণ স্পষ্ট এখন পর্যন্ত আসে নাই। এইবার আসো, এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের এটা কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধকে আমরা বলি রেডিয়াস। আসের বহু বচন কি? আই, রেডি। তাহলে কখনো যদি এরকম একটার পাশে টান দেয়, একটার পাশে টান দেয় তাহলে হবে রেডিয়াস, আর যদি এরকম দুইটার পাশে টান দেয়, দুইটার পাশে টান দেয়, টান দেয় দুইটার পাশে, আচ্ছা আশা করি বুঝছো, রেডিয়াস এরই বহু বচন কি? রেডি, রেডি। তাহলে কখন রেডিয়াস দিবা? আস হচ্ছে এক বচন, আই হচ্ছে বহু বচন। এইবার মনে রাখবা, এই যে খাজ, যেদিকে খাজ মনে রাখবা আইসের সেই দিকটাই ত্বকের ভেতর ঢুকে যায়, তার মানে এটাই হচ্ছে অগ্র। যারা বুঝলা না ব্যাপারটা, এটা হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে সামন দিক। তাহলে এই জায়গায় যদি আইস থাকে, এই জায়গায় যদি আইস থাকে, তো আমরা সবাই জানি আইসের যে সামনের দিকটা, মাথার দিকটা, সেই মাথার দিকটাই কিন্তু ত্বকের মধ্যে ঢুকানো থাকে, আর পেছনের দিকটা এরকম উঠানো যায়। তাহলে যে জিনিসটা ঢুকানো থাকে সেই জায়গাটায় খাস থাকে। তার মানে বিষয়টা দাঁড়ালো এই, বিষয়টা দাঁড়ালো এই জায়গাটা হচ্ছে অগ্রক্ষেত্র, এই জায়গাটা হলো অগ্রক্ষেত্র। অর্থাৎ যে জায়গায় তুমি রেডি পাবা, খাস পাবা, সেটা হলো অগ্রক্ষেত্র। বুঝতে পেরেছো? এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আইসটা কোথায় ঢুকে যায়? ত্বকে ঢুকে যায়, ডার্মিসে ঢুকে যায়। তাহলে রুই মাছ বলো আর যে কোনো মাছ বলো, মাছের আইস হলো ডার্মাল আইস। ডার্মাল মানে ডার্মিস থেকে তৈরি হয়। তাহলে এই দুইটা আইস মাথায় রাখো, মাছের আইস হচ্ছে ডার্মাল আইস, মাছের আইস হচ্ছে ডার্মাল আইস। ডার্মাল আইস মানে কি? মাছের আইস হচ্ছে ডার্মাল আইস, মানে ডার্মিস বা ত্বক থেকে তৈরি হয়। কিন্তু তোমরা প্রথম অধ্যায়ে পড়বা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, সরীসৃপের আইস, সেই আইসটা এপিডার্মিস মানে বহিত্বক থেকে তৈরি হয়, সেটা হলো এপিডার্মাল আইস। মনে রাখবা, মাছ শব্দটা ছোট, ডার্মাল শব্দটা ছোট, সরীসৃপ বড়, এপিডার্মাল বড়। যদি ভুলে যাও, কারণ তোমরা সবাই জানো সাপ বা সরীসৃপেরও আইস আছে, মাছেরও আইস আছে। মাছ শব্দটা ছোট, এটা ডার্মিস, ত্বক থেকে তৈরি হয়। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আইস নিয়ে ছোটখাটো কথা। এখন যেটা পরীক্ষায় খুব বেশি আসছিল সেটা হলো আইসের কাজ। আইসের কাজ, এই যে অ্যানুলাস পড়লাম, অ্যানুলাস অ্যানুয়ালি প্রতি বছর তৈরি হয়। তার মানে একটা আইসে যতটা অ্যানুলাস পাবো, রুই মাছের বয়স তত বছর প্লাস আরও কিছু বেশি হবে। মনে করো এখানে একটা, এখানে আরেকটা আছে, তাহলে রুই মাছের বয়স 2 বছর, সাথে আরেকটা যেহেতু সার্কুলাস আসছে 2 বছরের একটু বেশি, ব্যাপারটা এরকম। এ কারণেই এই অ্যানুলাসকে বলা হয় বার্ষিক বৃদ্ধি রেখা। যেহেতু প্রতি বছর এই রেখাটা আমরা পাই, সেটাকে বলে বার্ষিক বৃদ্ধি রেখা। এবং তাহলে এই অ্যানুলাসের কাজ কি? এটা দিয়ে মাছের বয়স এবং বৃদ্ধি হার জানা যায়। এটা হচ্ছে মূলত আইসের অ্যানুলাসের কাজ বা আইসের কাজ। এছাড়া আইসের কাজ কি? আইসের কাজ হচ্ছে প্রতিরক্ষা। যেহেতু মাছের ত্বক হচ্ছে আইস, আইসের কাজ হচ্ছে কি? প্রতিরক্ষা। এছাড়া চলনের সময় পানির বাধা হ্রাস করে। তাহলে চলনের সময় পানির বাধা হ্রাস করে। তো আইস থেকে এতটুকুই পড়া। দুইটা এক্সট্রা পড়া আমি একটু লিখে দিব, যে দুইটা পড়া আমি লিখে দিব কোথায়? পরের টপিকে। এই স্লাইডটা পড়তে হবে, পরের টপিকে লিখে দিব। তাহলে আইস থেকে এখন পর্যন্ত আসা যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায়, বিভিন্ন কলেজ পরীক্ষায়, আইসের নাম সাইক্লয়েড, সার্কুলার। শুধু রুই মাছ না দিয়ে দিতে পারে কার্প জাতীয় মাছের আইস কি? সেম, কারণ রুই হচ্ছে একটা কার্প জাতীয় মাছ। ওকে, চিত্রের মধ্যে এই দুইটাই লেবেলিং করতে দিয়েছে, অলরেডি আমরা দেখেছি, কাজ আমরা পড়েছি। এবং আইসের কেন্দ্রকে কি বলে? ফোকাস বা নিউক্লিয়াস, এটাও আমরা কিন্তু শিখেছি, ফোকাস বা নিউক্লিয়াস। এখন আমি এক্সট্রা দুইটা কথা লিখে দিব, সেটা হচ্ছে এই আইসটা কিন্তু এই কথাটা অস্থিময়। তাহলে রুই মাছের আইস কি? অস্থিময়। এবং মূলত এটা তৈরি চুন দিয়ে, চুন মানে ক্যালসিয়াম জাতীয় পদার্থ দিয়ে, এবং একটা প্রোটিন দিয়ে, তার নাম হচ্ছে কোলাজেন। কোলাজেন, এটা মাথায় রাখবা, পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে। অ্যানুলি দেখা যায় কোথায়? অ্যানুলি কি? অ্যানুলাসের বহু বচন। তাহলে এটা দেখা যায় আইসে। কাজ তো হয়ে গেল, বয়স নির্ণয় করা যায়। ওকে, তাহলে চুন ও কোলাজেন। আর একটা জিনিস লিখবা, বসন্ত গ্রীষ্মকালে, বসন্ত গ্রীষ্মকালে মানে অনুকূল পরিবেশে আইসের বৃদ্ধি বেশি হয়, আইসের বৃদ্ধি বেশি হয়।
তাহলে বসন্ত ও গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি বেশি হয়। আর আগের পেজে দেখো যে জায়গায় রেডি আছে সেটা যদি অগ্রক্ষেত্র হয়, তাহলে সেটা যদি অগ্রক্ষেত্র হয় তাহলে এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা হচ্ছে কি পশ্চাৎ ক্ষেত্র। তাহলে রুই মাছের ক্ষেত্র কয়টা? 3টা, অগ্র পশ্চাৎ, আর এই দুই সাইড হচ্ছে পার্শ্ব ক্ষেত্র। তাহলে অগ্রক্ষেত্র, তাহলে ক্ষেত্র কয়টা? ক্ষেত্র হচ্ছে 3টা, অগ্র 1 নাম্বার অগ্র, পশ্চাৎ, পার্শ্বক্ষেত্র। সো মোটামুটি এই হচ্ছে ভাইয়া আইস। ইনশাআল্লাহ এতটুকু পড়া পড়লে আইস থেকে তুমি কোথাও আটকাবে না। চলো আমরা নেক্সট টপিকে যাই। বায়ুথলি বা পটকা, এবং এই বায়ুথলি এবং পটকা দিয়ে সাঁতার কাটা হয়। সাঁতারের একটা ভালো বাংলা হচ্ছে সন্তরণ। এ যাবত সবচেয়ে বেশি আসা প্রশ্ন হলো চিত্র দিয়ে বায়ুথলি। চিন্তা করো এতগুলো চিত্র বায়ুথলি থেকে আসছিল, এবং রুই মাছ থেকে এমসিকিউতে যদি কোনো ছবি আসে তাহলে 4 ধরনের ছবি আসে। আচ্ছা 4 ধরনের না, মানে পাখনা, বায়ুথলি, সামনে আরও আমরা দেখব কি কি আসে। তো বায়ুথলি দেখে এতগুলো ছবি ছিল, এবং ঘুরে ফিরে দেখো এই নালীটার নাম জিজ্ঞেস করছে প্রায় সব ছবিতে, সাথে এখানে এ চিহ্নিত দিছে। অর্থাৎ এখান থেকে সবচেয়ে কমন যে প্রশ্ন যে এই বায়ুথলিতে বায়ু থাকে, কি কি বায়ু থাকে? এই 3 ধরনের বায়ু থাকে। অক্সিজেন, বায়ুমণ্ডলে যা থাকে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন, এবং সবচেয়ে বেশি থাকে হচ্ছে অক্সিজেন। এইটা এতবার আসছে তুমি চিন্তাও করতে পারবে না, চিন্তারও বাইরে। বুঝতে পেরেছ? তাহলে বায়ুথলি থেকে কি কি আমরা পড়ব? প্রথম কথা, যেহেতু ছবি আসে তোমাকে চিনতে হবে একটা বায়ুথলির 2টা প্রকোষ্ঠ, অগ্র পশ্চাৎ। একটা বায়ুথলির 2টা প্রকোষ্ঠ, এটা হচ্ছে সামনে অগ্র, তাহলে মনে রাখবা অগ্রটাই ছোট, ঠিক আছে, মাথার মতো এটা ছোট, আর এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। এবং জগতের নিয়ম মনে রাখবা, আমরা কি করি? উপর দিয়ে নেই, নিচ দিয়ে ছাড়ি, রাইট? তাহলে এরাও কি করে ভাইয়া? জগতের নিয়ম, এরাও কি করে? উপর দিয়ে বাতাস নেয়, নিচ দিয়ে ছাড়ে। তাহলে মনে রাখবা অগ্র প্রকোষ্ঠ বাতাস নেয়, পশ্চাৎ প্রকোষ্ঠ ছাড়ে। এই যে কোত্থেকে নেয়, কোত্থেকে ছাড়ে? আমাদের যে ফুসফুসের অ্যালভিওলাস আছে না ভাইয়া, অ্যালভিওলাসের চারদিকে কি আছে? কৌশিক জালিকা আছে, ঠিক আছে, কৌশিক জালিকা আছে। তোমরা নিশ্চয়ই শুনেছো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অন্তঃপ্লাজমীয় জালিকা, রেটি মানে কি জাল। তো বায়ুথলি আমাদের যে অ্যালভিওলাস তার চারদিকে যেমন কৌশিক জালিকা আছে ভাইয়া, এক্স্যাক্টলি এই মাছের চারদিকেও কৌশিক জালিকা আছে ভাইয়া। এই যে দেখো এরকম যদি কৌশিক জালিকা আসে পরীক্ষা, এই যে একবার আসছিল দেখো এই যে দেখো কৌশিক জালিকা, এই দাগটা কিন্তু এই নালীতে না, কৌশিক জালিকা। তাহলে এই কৌশিক জালিকা, রেটি মানে যেহেতু জাল, এর নাম রেটিয়া মিরাবিলিয়া। এক বচন বহু বচনে আবার একটা আছে রেটি মিরাবিলি। তাহলে দেখো মার্কিংটা দেখো, এই যে জালের মতো জিনিসটা হচ্ছে কি রেটিয়া মিরাবিলিয়া। তাহলে মনে রাখো এই জালের মধ্যেই বাতাস দিয়ে দেয় পশ্চাৎ প্রকোষ্ঠ, আর সামনেরটা নেয়। তাহলে অলওয়েজ মনে রাখবা সামন দিয়ে নেই, পেছন দিয়ে ছাড়ি। ওকে, আচ্ছা ভাইয়া এইবার খেয়াল করো তো, এই সেই নালী যেটা দিয়ে বাতাস পরিবহন হয়। আমরা জানি ঠান্ডা লাগলে নিউমোনিয়া হয়, নিউমো মানে বাতাস। তাহলে এই যে বি মার্কিং চিহ্নিত, এই যে বি বা এই নালীটার নাম হচ্ছে নিউমেটিক নালী, এবং নালীর ইংলিশ হলো ডাকটাস, আর নিউমো থেকে নিউমেটিকাস। সো এই 2টা নামের অপশনে যে কোনো একটা থাকতে পারে, আসবেই ভাইয়া, আসবেই। এবং এই নালী যার সাথে লেগে থাকে তাকে বলে অন্ন নালী। তাহলে এটি খাদ্য নালীর সাথে লেগে থাকে। বলো কার সাথে লেগে থাকে? খাদ্য নালীর সাথে লেগে থাকে। এখন এই দুনিয়ায় যত অস্থিযুক্ত মাছ আছে, তরুণাস্থিযুক্ত মাছের তো বায়ুথলি নাই, কিন্তু যারা অস্থিযুক্ত মাছ তাদের বায়ুথলি আছে। সেই বায়ুথলির আবার কারো কারো এই নিউমেটিক নালী আছে, কারো কারো এই নালী নাই। এই নিউমেটিক নালী, এই যে পি নিউমেটিক নালী যদি আছে তাহলে তার নাম হলো ফাইসোস্টোমাস। মনে রাখবা নামের শেষে স্টোমা মানে ছিদ্র, স্টোম মানে কি? ছিদ্র। তো স্টোম মানে যদি ছিদ্র হয়, এই নালী থাকা মানে এদের সাথে এদের মধ্যে একটা কানেকশন বা ছিদ্র আছে, তাহলে এটা হচ্ছে ফাইসোস্টোমাস। তাহলে কার্প জাতীয় মাছ অর্থাৎ রুই, কাতলা, মৃগেল যা আছে তারা হচ্ছে ফাইসোস্টোমাস। তাহলে এই নালী যদি না থাকে, নাই মানে কি হয়েছে? এদের মধ্যে কানেকশন ক্লোজ হয়ে গেছে। ক্লোজ মানে ক্লিস্টাস, তাহলে এটাকে আমরা বলবো ফাইসোক্লিস্টাস।
ক্লিস্টাস, তাহলে মনে রাখবা ক্লোজ, তাহলে ক্লিস্টাস। আর স্টোমা মানে ছিদ্র আছে, তাহলে ফাইসোক্লিস্টাসের এক্সাম্পল কি? টাকি মাছ, কই মাছ, টাকি মাছ, কই মাছ। তাহলে নিউমেটিক নালীর উপর ভিত্তি করে অস্থিযুক্ত মাছ দুই প্রকার, একটা হলো ফাইসোক্লিস্টাস, একটা হলো ফাইসোস্টোমাস। ক্লিস্টাস মানে ক্লোজ হয়ে গেছে, মানে নালী নাই। স্টোমাস মানে স্টোম, ছিদ্র আছে। তাহলে আছে কার? রুই মাছের তো আছে, তাহলে রুই, কাতলা, কার্প জাতীয় মাছের আছে। পরীক্ষা এভাবে আসতে পারে, সাইপ্রিনিড মাছের আছে না নাই? আছে, কারণ সাইপ্রি মানে কাইপ্রি, কার্প। তাহলে রুই মাছের বর্গের নাম সাইপ্রিনিফর্মিস, রুই মাছের গোত্রের নাম সাইপ্রিনিডি। তাহলে সাইপ্রিনিডি, সাইপ্রি, এই সাইপ্রি বা সাপড়ি, সাপড়ি আসলে কাইপ্রি। তাহলে মনে রাখো ভাইয়া, এই কথাটা আমি এখানে লিখে দিই, এই যে সাইপ্রি কথাটা আসলে কাইপ্রি, কার্প, ঠিক আছে? তাহলে সাইপ্রিনি নিডি হচ্ছে গোত্র, আর সাইপ্রিনিফর্মিস হচ্ছে শ্রেণী, সাইপ্রিনিফর্মিস হচ্ছে শ্রেণী। তাহলে দেখো, রুই মাছ থেকে যদি পরীক্ষা আসে, এই লেভেলিংগুলোই পরীক্ষায় ভাইয়া আসবে। ওকে, বায়ুথলি থেকে। এখন বায়ুথলি থেকে এই গ্যাস সবচেয়ে বেশি আসে, নালীগুলো চিহ্নিত করতে বলে। এরপরে যেটা বায়ুথলির সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া, বায়ুথলির কাজ। তোমাদের বইয়ে যে বায়ুথলির কাজের হেডলাইনগুলো আছে, এটাকে একদম তছনছ করে দিবা। প্রত্যেকটা হেডলাইন পরীক্ষার অসংখ্যবার পরীক্ষা আসছে, আমি দেখাবো সেটা আছে। তাহলে আপাতত বায়ুথলি থেকে এইটা। আর একটা হচ্ছে এই বায়ুথলিতে প্রাচীরে দেখো দুইটা লেয়ার, এটা পরীক্ষায় কখনো আসে নাই। বাইরেরটা এক্সটার্না, ভেতরেরটা কি? ইন্টারনা। খুব সহজ ব্যাপার। আর একটা জিনিস, এই বায়ুথলির সাথে ছোট ছোট অস্থি দিয়ে অন্তঃকর্ণের কানেকশন আছে। সো এটা মনে করো অন্তঃকর্ণ, এই অন্তঃকর্ণের কানেকশন আছে যে ছোট ছোট নালী দিয়ে, এই নালীটাকে বলে ভেবেরিয়ান অস্থিমালা, ভেবেরিয়ান কিংবা ওয়েবেরিয়ান অস্থিমালা। তাহলে বলো তো, মানুষের অন্তঃকর্ণ, কান কি করবে? শুনবে। তাহলে এই ভেবেরিয়ান অস্থিমালা দিয়ে কোন জিনিসটা এখানে যায়? শব্দ তরঙ্গ। বলো কোন জিনিসটা? শব্দ তরঙ্গ। তাহলে ভেবেরিয়ান অস্থিমালা কি করে? শব্দ প্রেরণ করে। কার সাথে যুক্ত? অন্তঃকর্ণের যুক্ত। তাহলে নিউমেটিক নালী কার সাথে যুক্ত? অন্য নালীর সাথে যুক্ত। আর ভেবেরিয়ান অস্থিমালা কার সাথে যুক্ত? অন্তঃকর্ণের সাথে যুক্ত। যে কানের সাথে যুক্ত সে শব্দ প্রেরণ করবে। ঠিক আছে ভাইয়া? তাহলে চলো আমরা বায়ুথলি থেকে আমরা এখন প্রশ্নগুলোর আনসার দিই। তাহলে দেখো, বায়ুথলিতে বিদ্যমান গ্যাস, কি কি গ্যাস আমরা অলরেডি জানি, এবং এই গ্যাসগুলো আমরা কোত্থেকে পাই? কৌশিক জালিকা। সেই জালিকাটার নামে কি আছে? রেটি আছে। সো এটাও একটা প্রশ্ন। বায়ুথলির কাজের হেডলাইন ভয়াবহ লেভেলের ইম্পর্টেন্ট। সো বায়ুথলি হচ্ছে রুই মাছের আনুষঙ্গিক শ্বসন অঙ্গ। তাহলে রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ কি? রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা। আর আনুষঙ্গিক শ্বসন অঙ্গ হচ্ছে বায়ুথলি। এবং আর কি কি? আর একটা হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। তাহলে মনে রাখবা, দুইটা ব ফ ব, তাই না? ফুলকা হচ্ছে প্রধান, আর দুইটা ব হচ্ছে আনুষঙ্গিক, একটা বায়ুথলি আর একটা ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। তাহলে আবারও বলছি কথাটা, রুই মাছের শ্বসন অঙ্গ প্রধান হচ্ছে ফুলকা, আনুষঙ্গিক হচ্ছে দুইটা ব, বায়ুথলি, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, কাজ কি কি? যেহেতু এটা বায়ুথলি, বায়ুর কম্পনের ফলে কি তৈরি হয়? শব্দ তৈরি হয়। শব্দের কি হয়? প্রতিধ্বনি হয়। গেল। যেহেতু বায়ুথলি, তাহলে বায়ু থাকবে। কোন বায়ু বেশি থাকবে? অক্সিজেন বেশি থাকবে। এবং এই বায়ু থাকার কারণে, অক্সিজেন থাকার কারণে শ্বসন, বায়ু থাকার কারণে সে ভাসে। এই যে চাপের, তোমরা প্লবতা পড়ছো, তাই না? যার কারণে কি নৌকা পানির উপর ভাসে, জাহাজ পানির উপর ভাসে। সে প্লবতা রক্ষা করে, উদস্থিতীয় অঙ্গ এবং আপেক্ষিক গুরুত্ব রক্ষা করে। এই যতগুলো শব্দ বলেছি, প্রত্যেকটা শব্দ একদম মুখস্থ করে ফেলবা যে এগুলো বায়ুথলির কাজ। চিত্র চিহ্নিতকরণ অলরেডি হয়ে গেল। ভেবেরিয়ান অস্থিমালা কিসের জন্য দায়ী? শব্দ প্রেরণ হয়ে গেল। রেটি মিরাবেলি কোথায় পাওয়া যায়? দেখো, প্রশ্ন এভাবে আসে, কোথায় রেটি মিরাবেলি পাওয়া যায়? উত্তর বায়ুথলি। প্রশ্ন আসবে, কোথায় নিউমেটিক নালী পাওয়া যায়? উত্তর বায়ুথলি। সো এভাবেও প্রশ্ন আসে। নিউমেটিক নালী কার সাথে যুক্ত? অন্য নালী। এইখানে যে সাদা কালারগুলো, এগুলো আসছিল পরীক্ষায়। কোথায়? বিভিন্ন কলেজ পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়। আর যেগুলো আমি এক্সট্রা লিখে দিচ্ছি, এগুলো আসে নাই, আসতে পারে। বুঝতে পেরেছ? তাহলে আমাদের গুরুত্বপূর্ণ 3টা এমসিকিউ শেষ। কপাল যদি ভালো থাকে, এই 3টা এবার যেটা পড়বো এর মধ্যেই পরীক্ষায় প্রশ্ন আসবে। আসলে আর কিছু নাই তো, ইনশাআল্লাহ। এবার আসো হৃৎপিণ্ড, লাস্ট ছবি। এরপরে মনে হয় আর ছবি নাই, এ যাবত বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং বিভিন্ন কলেজ ভর্তি পরীক্ষায়
কলেজ ভর্তি পরীক্ষা কেন বলছি, কলেজের টেস্ট পরীক্ষায় যত প্রশ্ন আসছিল হৃৎপিণ্ড থেকে এই তিনটা ছবি ছিল, এই তিনটা ছবি ছিল। এর মধ্যে দেখো কিরকম পেঁচানো গোছানো ছবি, তাহলে ছবি দেখে তোমাকে চিনতে হবে এটা আবার যোগ কেছো ভাইবো না, এটা একটা হার্ট, কার, তোমার না, তোমার বউয়েরও না, এটা হচ্ছে রুই মাছের। সো আমি খুব ফাস্ট বলার ট্রাই করছি, তোমাদের মানে কমেন্ট আমি তাকাচ্ছি না, ড্যাম কেয়ার ধরো এইসব কমেন্ট দেখবো না। সো খেয়াল করো, প্রথম কথা এই লেভেলিংগুলো মাথায় রাখতে হবে, প্রথম কথা লেভেলিংগুলো মাথায় রাখতে হবে। সিকোয়েন্সটা মনে রাখবা, এই মামাটার নাম হলো এস, এস সাইনাস ভেনোসাস, সাইনাস মানে প্রকোষ্ঠ, ভেইন মানে শিরা, এই পুরো হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড থাকে, শিরার মতো কাজ করে, তাই ভেইন থেকে ভেনোসাস, এটা একটা উপপ্রকোষ্ঠ, সাইনাস ভেনোসাস। এরপরে আছে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, তারপরে আছে বালবাস আর্টারিওসাস। এই সিকোয়েন্সটা মনে রাখবা, এস এ ভিবি বা এস এ ভাবি, রাইট। এবং এবং খুবই ইম্পর্টেন্ট, এই সাইনাস ভেনোসাসে রক্ত আসে, সাইনাস ভেনোসাসে রক্ত আসে দুই পাশে দুইটা নালি দিয়ে, এই নালিটার নাম ডাক্টাস কুভেইডি, ডাক্টাস কুভেইডি। তাহলে সিরিয়ালটা মনে রাখো, ডিএসএ অথবা দিশা ভাবি, দিশা ভাবি, তোমাদের দিশা ভাবি মনে রাখতে পারো, সিরিয়াল ভুল করবা না। প্রথমে ডাক্টাস কুভেইডির মাধ্যমে, মামা ডাক্টাস কুভেইডির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, নামটা লিখছি না, পরের পেজে লেখা আছে, ডাক্টাস কুভেইডির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ঢুকলো কোথায়, এসে, তারপর গেল কোথায়, এ, তারপর অ্যাট্রিয়াম, ভিতে ভেন্ট্রিকল, বিতে বালবাস আর্টারিওসাস, বালবাস আর্টারিওসাস। ক্লিয়ার? এই বালবাস আর্টারিওসাস থেকে, এই বালবাস আর্টারিওসাস থেকে, তাহলে হৃৎপিণ্ড পড়া শেষ হয়ে যাবে। এই বালবাস আর্টারিওসাস থেকে সামনের দিকে একটা ধমনী চলে গেল, রক্ত ধমনীতে গেল, সামনে গেছে, ভেন্ট্রাল মানে সামনে, ভেন্ট্রাল মানে সামনে। আসলে সত্যি কথা এই ভেন্ট্রিকল থেকেই বের হয়েছে এটা, সেটার নাম ভেন্ট্রাল অ্যাওর্টা, নাম এই কারণে ভেন্ট্রাল অ্যাওর্টা হয় নাই, ভেন্ট্রাল সামনে গেছে তাই। ভেন্ট্রাল মানে সামনে, সামনে ঠিক না, ভেন্ট্রাল মানে বুকের দিকে, সো এটাকে আমরা বলি অঙ্কীয়, আর অ্যাওর্টা মানে মহাধমনী, সো এটাকে অঙ্কীয় মহাধমনী বা অঙ্কীয় ধমনী বলে। তাহলে সিকোয়েন্সটা মনে রাখো ভাইয়া, কিভাবে যায়, প্রথমে ডাক্টাস কুভেইডির মাধ্যমে এসে আসে, এস থেকে এ, তারপর ভি, তারপর বি, তাহলে ডিএসএ ভিবি মানে দিশা ভাবি, দিশা ভাবি, তারপর কি ভেন্ট্রাল অ্যাওর্টায় চলে যায়। এখন একটা জিনিস মাথায় রাখবা, একটা জিনিস মাথায় রাখবা, রুই মাছের হৃৎপিণ্ডে মামা, রুই মাছের হৃৎপিণ্ডে মামা মনে রাখবা 1 2 3, 1 2 3 মানে কি, 1 2 3 মানে হলো রুই মাছের হৃৎপিণ্ড মানে অলওয়েজ মনে রাখবা একটা উপপ্রকোষ্ঠ থাকে, একটা উপপ্রকোষ্ঠ থাকে, দুইটা প্রকোষ্ঠ থাকে এবং তিনটা কপাটিকা থাকে। খুব ভালো করে বোঝো, একটা উপপ্রকোষ্ঠ থাকে, দুইটা প্রকোষ্ঠ থাকে, তিনটা কপাটিকা। রুই মাছের হার্ট মানে 1 2 3, রুই মাছের হার্ট মানে কি 1 2 3, রুই মাছের হার্ট মানে কি 1 2 3। এই একটা উপপ্রকোষ্ঠ, এই যে একটা উপপ্রকোষ্ঠ তার নাম হলো এস, আর দুইটা প্রকোষ্ঠ তার নাম হচ্ছে এভি। তার মানে মাথায় রাখবা রুই মাছের হৃৎপিণ্ডের অংশ কিন্তু তিনটাই, এস এ ভি। তাহলে ডিও কিন্তু অংশ না, বি এটাও কিন্তু অংশ না, এগুলোও কিন্তু অংশ না। তাহলে বি কি, বি হচ্ছে বালবাস, বালবাস একটু ফাস্ট বলবা, থেমে থেমে বললে অন্য কিছু শোনায়, সো বালবাস। ওকে, এই বালবাস মানে কি বাল্বের মতো ফোলা, তাহলে এটা হলো ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়ায় একটা স্ফীত অংশ, ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়ার একটা স্ফীত অংশ। এইটা কিন্তু হার্টের অংশ না, এটা কিন্তু হার্টের অংশ না, ঠিক আছে, এইটা কিন্তু ধমনীতন্ত্রের অংশ। এবং ব্যাং তোমরা 9 10-এ পড়ো নাই, ব্যাঙ্গের বেলায় আবার ছিল কোনাস আর্টারিওসাস। তাহলে রুই মাছে কিন্তু আছে বালবাস, কোনাস নাই, কিন্তু কোনাস নাই, কোনো সি দিয়ে কিছু বলি নাই, আমরা বলছি দিশা ভাবি। ওকে, সি দিয়ে কিন্তু এখানে কিছু নাই। তাহলে মাইন্ড ইট, রুই মাছের হৃৎপিণ্ডে 1 2 3, একটা উপপ্রকোষ্ঠ, দুইটা প্রকোষ্ঠ, তিনটা কপাটিকা। তোমার যদি সিরিয়ালটা মনে থাকে তাহলে কপাটিকা মনে থাকবে, কপাটিকা থাকে এস আর এর মাঝে, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে কপাটিকাগুলোর নাম বলো, এস এ কপাটিকা, এভি কপাটিকা, ভিবি কপাটিকা, তিনটা কপাটিকা। এস এ সাইনো অ্যাট্রিয়াল, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলো বালবার, যে নাম তার সাথে সাথে। তুমি কিন্তু উল্টা করে বলতে পারবে না, বালবো ভেন্ট্রিকুলার বলতে পারবে না, রক্ত এই দিক দিয়ে যায়, রক্ত এই দিক দিয়ে যায়, রাইট, একমুখী রক্ত, একমুখী রক্ত যায়। তাহলে আমরা কি কি লিখলাম, এক্সট্রা অনেক কথা পড়লাম। তাহলে কপাটিকাগুলোর নাম কি, এস এ, এভি, ভিবি, অপশন দেখেই বুঝতে পারবে, এস এ সাইনো অ্যাট্রিয়াল, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। তাহলে রক্ত একদিকেই যায়, তাহলে এটা হচ্ছে একমুখী, একমুখী এবং এক চক্রী,
এখানে একটাই চক্র, এই বের হয়ে চক্র ঘুরে আসে। কিভাবে আসে হৃৎপিণ্ডে আমরা সেটা বলবো না, ধমনীতন্ত্রে বলবো। ওকে, তো এই হৃৎপিণ্ডে শুধু যেহেতু কার্বন ডাইঅক্সাইড রক্ত থাকে, ভেইন মানে কার্বন ডাইঅক্সাইড, তাহলে ভেইনের মতো কাজ করে, এটাকে বলে ভেনাস হার্ট। ভেইন মানে শিরা, এটাকে বলে শিরা হৃৎপিণ্ড। সো এই হচ্ছে ভাইয়া হৃৎপিণ্ডের কাহিনী। এখন যদি তোমাকে বলে এটা কি মামা, তাহলে এটা এস, এটা কি মামা, এটা এ ভি বি। ওকে, এস এ ভি বি মনে রাখবা, হার্টের মধ্যে এস এ ভি বি। আর এস এর সাথে যদি একটা নালী থাকতো তাহলে সেটা হচ্ছে ডি, দিশা ভাবি। তাহলে দিশার এই ডি হচ্ছে কিন্তু আসলে নালী, ডাক্টাস কুভেরি, ডাক্টাস কুভেরি। এখন তাহলে এই ছবিটা চিনবা কিনা, এটাতে তো চিহ্নিত দেয় নাই, তারপরে যদি দেয় তাহলে ভাইয়া এই যে এটা হচ্ছে ডি, এই যে এটা হচ্ছে কি ডি, এটা হচ্ছে কি এস, এটা এ, এটা ভি, এটা বি। কথা বোঝো, এই যে ডি এস এ, দিশা ভাবি। সো ডি মানে কিন্তু এই যে নালী, এখানে নালী নাই, তাহলে এটা এস এ ভাবি। মনে থাকবে, এই দিশা ভাবি মনে থাকবে। ওকে, তাহলে দেখো হৃৎপিণ্ড শেষ। তাহলে চলো আমরা এখন হৃৎপিণ্ড নিয়ে কিছু পড়াশোনা করি। তাহলে প্রশ্ন হচ্ছে সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস মানে এস কোত্থেকে রক্ত সংগ্রহ করে, ডি এর কাছ থেকে, ওই যে দিশা ভাবি। তাহলে উত্তর হবে ডি, মানে ডাক্টাস কুভেইরি, কুভেইরি। রুই মাছের নাম কি পড়লাম। সাইনাস ভেনোসাস জিনিসটা কি, এটা একটা উপপ্রকোষ্ঠ, দেখতে তিন কোণা, এটা মনে রাখো তিন কোণা। কোত্থেকে, এই যে ডি থেকে। কি রক্ত, কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে। আর ডাক্টাস কুভেরির সাথে সম্পর্ক, এই যে বললাম না একটু আগে প্রশ্ন আসছিল, রেটিয়া মিরাবিলিয়া কোথায় থাকে, বায়ুথলি। তাহলে আসতে পারে ডাক্টাস কুভেরির সাথে কার সম্পর্ক আছে, রুই মাছের হৃৎপিণ্ডের। আবার আসতে পারে বালবাস আর্টারিওসাস কার সাথে সম্পর্ক আছে, তাহলে হৃৎপিণ্ডের। এভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত হৃৎপিণ্ড থেকে ওই ছবি দিয়ে প্রশ্ন আসছিল, লেভেলিং কোনটা কি, আর এই প্রশ্নগুলো এসেছিল। ও সরি, হৃৎপিণ্ড থেকে আরো প্রশ্ন এসেছিল এই যে পরের পেজে। তো চিত্র চিহ্নিতকরণ বালবাস আর্টারিওসাস। তো বালবাস আর্টারিওসাস যখন তুমি চিনলা, ওই 1 2 2 3-এ আসছিল বালবাস আর্টারিওসাস সম্পর্কে। তাহলে এটা কি, ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত অংশ। দেখলাম ভেন্ট্রাল অ্যাওর্টা ফুলে গেছে, স্ফীত হওয়া অংশ। এটা কোথায় রক্ত দেয় তাহলে, তাহলে বালবাস থেকে কোথায় যাবে, ভেন্ট্রালে। তাহলে এটা ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্ত নিয়ে যায়। আর ভেন্ট্রাল অ্যাওর্টার নামই কি, অঙ্কীয় ধমনীতে রক্ত নিয়ে যায়। সো বইয়ে একটা অপশন ছিল, মানে কোনো একটা পরীক্ষায়, যে এই ভেন্ট্রাল অ্যাওর্টা আসলে কোথায় থাকে। তো অপশনে ছিল পেরিকার্ডিয়াল গহ্বরের অঙ্কীয় দেশে অবস্থান করে, কিন্তু এটা ভুল। তার মানে অঙ্কীয় দেশে অবস্থান করে না। তোমরা এই কথাটা মাথায় রাখো যে অঙ্কীয় দেশে অবস্থান করে না, অঙ্কীয় দেশে অবস্থান করে না, এটা মাথায় রেখো। আচ্ছা, তাহলে এখানে কোনাস আর্টারিওসাস নাই। কোনাস আর্টারিওসাস কোথায় আছে, কোথায় আছে, আছে মরে যাক, ব্যাঙ্গে আছে, পড়ার দরকার নেই। কয়টা প্রকোষ্ঠ, দুইটা পড়লাম, একটা অলিন্দ একটা নীলয়। একটা উপপ্রকোষ্ঠ পড়লাম, শুধু কি বহন করে, কার্বন ডাইঅক্সাইড। একমুখী একচক্রী, পড়া শেষ ভাইয়া। রুই মাছের হৃৎপিণ্ড পড়া শেষ। এইবার আসো রুই মাছের ধমনীতন্ত্র, আর কোনো ছবি নাই। সো আলহামদুলিল্লাহ, রুই মাছ থেকে ছবি দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে আইস আসবে, বায়ুথলি আসবে, হৃৎপিণ্ড আসবে। এই তিনটা ছবির বাইরে এ যাবৎকালে বাংলাদেশে কোনো পরীক্ষায় অন্য কোনো ছবি রুই মাছ থেকে আসে নাই। তবে হ্যাঁ, একবার রুই মাছের ছবি দেওয়া ছিল, রুই মাছের ছবি, যে প্রথম ছবিটা, সেই ছবি দিয়ে বলছে যে এর কিছু বৈশিষ্ট্য বলছে, যে কোনো এর কয়টা ফুলকা থাকে, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, আচ্ছা। সো এখন তোমাদের সাথে আমি একটু কথা বলি, অল্প একটু কথা বলি। আমাদের সময় 38 মিনিট হয়ে গেছে, যদিও 2-4 মিনিট আমরা কথা বলে নষ্ট করেছি। ইনশাআল্লাহ আমরা আর 15 মিনিটের মধ্যেই শেষ করব, কারণ আমাদের ক্লাসের ডিউরেশন বলেছিলাম 45 মিনিট থেকে 1 ঘন্টা। যদিও আমি চেষ্টা করব 30 মিনিটের মধ্যে শেষ করার, হইল না, যাই হোক। এখন তোমরা কমেন্ট করতে পারো এতক্ষণের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কমেন্ট করো। আমার এই যে যা পড়ালাম এইটা আমি এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, এই যে ক্লাস, ঠিক আছে, এই ক্লাসের ক্যাপশনে তুমি পেয়ে যাবা ইনশাআল্লাহ। একটু পর 10টায় আমার অফলাইন ক্লাসও আছে, আমাকে ছেড়ে দিতেই হবে। আর এটা যখন আমি ইউটিউবে আপলোড করব, ইউটিউবে তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবা, পিডিএফ দিয়ে দিব, ফিরোজা বা যারা চাচ্ছ ইনশাআল্লাহ। চলো চলো, ধমনীতন্ত্র থেকে আসলে কি পড়ব, ধমনীতন্ত্র থেকে আসলে কি পড়ব। ওকে, এই যে ভেন্ট্রাল অ্যাওর্টা এখানে ফাঁকা আছে, এই জায়গায় ফাঁকা আছে। এই যে আমরা এসে ভাবি পড়লাম, মাথায় রেখো, এই যে আমরা এসে ভাবি পড়লাম, এস এ ভাবি, নিচে আবার ডি পড়ছি, দিশা ভাবি।
আচ্ছা, এই বি এর পরে এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হলো ভেন্ট্রাল আওর্টা। এইটুকু নিশ্চয়ই আমাদের মনে আছে। আচ্ছা, এরপরে রুই মাছের 4 জোড়া ফুলকা আছে। রুই মাছের 4 জোড়া ফুলকা আছে। আমরা জানি হৃৎপিণ্ডের কাজ হলো সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত পাঠানো, কিন্তু দেখো রুই মাছের হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই হৃৎপিণ্ড যদি সারা দেহে রক্ত পাঠায় তাহলে সারা দেহ কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাবে, কিন্তু দরকার তো অক্সিজেন। আর রুই মাছের বেলায় ফুলকাটাই হলো কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেন করে। এ কারণে রুই মাছের হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়ে প্রথমে ফুলকায় যেতে হয়। ফুলকা এবার যখন এটাকে অক্সিজেন করে দিবে, তারপরে এই অক্সিজেনটা সারা দেহে চলে যাবে। আচ্ছা, তাহলে এখানে যেটা লাগবে, এটা যদি ফুলকা হয়, ফুলকাকে আমরা বলি ব্রাঙ্ক। রুই মাছের ফুলকা 4 জোড়া। রুই মাছের ফুলকা কয় জোড়া? 4 জোড়া। আমি 4টা আঁকছি, 4টা ওই পাশে আছে। তাহলে ব্রাঙ্ক মানে যদি ফুলকা হয়, এই ব্রাঙ্কে যে ধমনী রক্ত নিয়ে যাবে তার নাম ব্রাঙ্কিয়াল ধমনী। এই ব্রাঙ্কিয়াল ধমনীগুলো, যেহেতু আমি কিন্তু খুব ভালো করে ছবি আঁকছি না, কারণ রিটেনের মতো করে আঁকছি না, জাস্ট এমসিকিউ এর জন্য। এই ব্রাঙ্কিয়াল ধমনী যেহেতু ফুলকায় যাবে, ফুলকা 4 জোড়া, তাহলে ব্রাঙ্কিয়াল ধমনীও কয় জোড়া? 4 জোড়া। যেহেতু এই ব্রাঙ্কিয়াল ধমনীগুলো ঢুকছে, এদের নাম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। সংখ্যা কয় জোড়া? এরাও 4 জোড়া। এবার এখান থেকে যারা বের হবে তারাও ব্রাঙ্কিয়াল ধমনী, কিন্তু তারা যেহেতু বের হচ্ছে তাদের নাম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তারাও কিন্তু 4 জোড়া। তারাও কি? 4 জোড়া। তাহলে পার্থক্য কি? বহির্বাহীগুলো অক্সিজেন বহন করে, অন্তর্বাহীগুলো কার্বন ডাইঅক্সাইড বহন করে। এই যে ফুলকা এটাকে অক্সিজেন করে দিল, এইবার এই বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী 3 আর 4 নাম্বার এরা মিলে একসাথে হবে। তাহলে প্রথম দুইটা রুই মাছের দুই পাশে একটা মহাধমনী তৈরি করবে। যেহেতু পাশে তৈরি করছে, এটার নাম পার্শ্বীয় মহাধমনী বা ল্যাটারাল অ্যাওর্টা। এবং এরপরে এই দুই পাশের ল্যাটারাল অ্যাওর্টা মিলে রুই মাছের পিঠে চলে যাবে। পিঠে মানে ব্যাপারটা কি জানো? হার্ট বুক থেকে একটা ধমনী সামনে গেছে ভেন্ট্রাল থেকে পাশে গেছে ল্যাটারাল, আর ল্যাটারাল মিলে পেছনে একটা তৈরি হবে, এটাকে বলে ডরসাল অ্যাওর্টা। এই যে ডরসাল অ্যাওর্টা, মনে করো এটাই ডরসাল অ্যাওর্টা। এই ডরসাল অ্যাওর্টা থেকে বিভিন্ন শাখা বিভিন্ন অঙ্গে যাবে। তাহলে কোন শাখা কোন অঙ্গে যাবে, এটাই এমসিকিউ এর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। ধমনীতন্ত্র থেকে রুই মাছের যত প্রশ্ন আসছে, সকল প্রশ্ন আসছে কিন্তু এই ডরসাল অ্যাওর্টার কোন শাখা কোথায় যাবে সেখান থেকে। তাহলে সিরিয়ালটা কি দেখো? ডিএসএ ভাবি, দিশা ভাবি, ভেন্ট্রাল, অন্তর্বাহী, ফুলকা, বহির্বাহী, এই যে ল্যাটারাল অ্যাওর্টা, ডরসাল অ্যাওর্টা। এই ডরসাল অ্যাওর্টা থেকে যাবে সারা দেহে যাওয়ার পর কই যাবে? রিটেনও তো হয়ে গেল। সারা দেহে যাওয়ার পর কই যাবে? শিরায় যাবে। এই শিরার মাধ্যমে আবার ডিতে ফিরে আসবে। এই হচ্ছে রুই মাছের এক চক্রী সংবহনের ফ্লোচার্টটা কি? ডিএসএ ভাবি, দিশা ভাবি, ভেন্ট্রাল, অন্তর্বাহী, ফুলকা, বহির্বাহী, ল্যাটারাল, ডরসাল, শিরা, আবার ডি। এখন আমরা পড়বো এই ডরসাল অ্যাওর্টার কি কি শাখা আছে, কোন শাখা কোথায় রক্ত নিয়ে যায়। সো মনে রাখবা, এইটা অসংখ্যবার আসা প্রশ্ন, অসংখ্যবার আসছিল শ্রোণী পাকনায়। তো শ্রোণী হচ্ছে কি? আমাদের এইটা হচ্ছে শ্রোণী, যেখানে আমাদের জিনিসপত্র থাকে, এটাকে বলে শ্রোণী। এই শ্রোণীতে আছে ইলিয়াম, ইসিয়াম, পিউবিস। তাহলে ইলিয়াক ধমনী ইংলিশ দিয়ে আসতে পারে। এই ইলিয়াক বানান কিন্তু আই, ভাইয়া এই ইলিয়াক বানান কি? আই। এইখানে কিন্তু ভুল করে দিতে পারে, এটা কিন্তু না, ILEAC ইলিয়াক, এটা কিন্তু না, আই হবে। আচ্ছা, এবার যদি পরীক্ষা প্রশ্ন করে বক্ষ পাখনায় কোন ধমনী যায়, আচ্ছা তোমার বুকটা কার নিচে? ক্লাভিকলের নিচে। সাব মানে নিচে, ক্লাভিকলের নিচে, সেটাকে বলে সাবক্লেভিয়ান ধমনী। সাবক্লেভিয়ান, তাহলে সাবক্লেভিয়ান মানে ক্লাভিকলের নিচে ভাইয়া বুক। যখনই বক্ষ পাবা উত্তর দিবা সাবক্লেভিয়ান, শেষ। যখনই পরীক্ষায় প্রশ্ন আসবে দেহ প্রাচীরে রক্ত দেয় কে? পথে প্রাচীর, পথে প্যারাইটাল। তুমি কিন্তু জানো প্যারাইটাল মানে বাইরে মানে প্রাচীর, প্রাচীর, প্যারাইটাল, শেষ। যখনই তো তুমি দেখবা সিলিয়াকো মেসেন্টারিক, এই মেসেন্টেরন, এনট্যারো মানে কি? অন্তরো, এনট্যারো মানে কি ভাইয়া? অন্ত্র। তাহলে তুমি দেখবা পাকস্থলী, অন্ত্র, মলাশয়, মানে পরিপাক নালী রিলেটেড। পরিপাক নালীর সাথে কি আছে? যকৃত।
পরিপাক নালীর সাথে কি রিলেটেড? অগ্নাশয় একটা পরিপাক গ্রন্থি, পরিপাক রিলেটেড সব কিছুতেই রক্ত দিবে এই অন্ত্র, মেসেন্টেরন। ঘাসফড়িংয়ের মধ্যান্ত্রকেও কি বলে? মেসেন্টেরন। ট্রিপল স্টার দিবা এটাই। বায়ুথলিতে রক্ত নিয়ে যায় কে? বায়ুথলিতে রক্ত নিয়ে যায় সিলিয়াক ও মেসেন্টারিক ধমনী। কেন? কারণ বায়ুথলি অন্য নালীর সাথে যুক্ত, আর অন্য নালী একটা পরিপাক নালী, তাহলে পরিপাক নালীতে যে রক্ত নিয়ে যাবে মেসেন্টারিক, বায়ুথলিতেও সেই রক্ত নিয়ে যাবে মেসেন্টারিক। শেষ। এখন একটা প্রশ্ন আসছিল, ভিসেরাল অঙ্গে রক্ত নিয়ে যায় কে? তাহলে বলো তো এই পাকস্থলী, যকৃত এগুলো দেহের ভেতরে না? ভিতরে মানে ভিসেরাল, ভিতরে মানে ভিসেরাল, ভিতরে মানে ভিসেরাল, তাহলে এখানেও আনসার হলো মেসেন্টারিক ধমনী। যে এই সবগুলাই আসছিল, যে দুইটা আসে নাই সে দুইটা অ্যাড করে নাও, সে দুইটা অ্যাড করে নাও। সেটা হচ্ছে কডাল ধমনী, লেজে রক্ত নিয়ে যায়, আর রেনাল মানে তো সবাই জানো, রেনাল ধমনী বৃক্কে রক্ত নিয়ে যায়। কপাল ভালো থাকলে তোমাদের সময় লেজে রক্ত নিয়ে যায় কডাল, এটা আসতে পারে। আর না হলে শ্রোণী, এটা তো আসেই। এগুলো সবই কিন্তু ডরসাল অ্যাওর্টার শাখা। এগুলো সব কার শাখা? ডরসাল অ্যাওর্টার শাখা। মোহনা বলেছে 10:30টায় ক্লাস আছে। হ্যাঁ, আমার তো অফলাইন ক্লাস আছে। চলো তাহলে বলো, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর সংখ্যা কতটি? এটা একটা মজার ব্যাপার। অন্তর্বাহী ব্রাঙ্কিয়ালের সংখ্যা 4 জোড়া, আর 4 জোড়া মানে 8টি। একবার প্রশ্নে আসছিল 4 জোড়া না 8টি, তো মনে রাখবা যখন 4 জোড়া এবং 8টি আনসার থাকবে তখন উত্তর হবে 4 জোড়া, মানে এর বেলায় 4 জোড়া হবে। যেমন আমি যদি তোমাকে বলি তোমার হাত কয়টা, উত্তর 1 জোড়া না 2টি, এই কি আনসার দিবা? হাত 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 কয়টা? 1 জোড়া না 2টি? বলো, হাত কয়টা? 1 জোড়া না 2টি? হাত কয়টা বলো, আমরা শেষ করে দিব। 1 জোড়া না 2টি হাত? শুনতে পাচ্ছ না এখন আমার কথা? আচ্ছা, ফেসবুকে মনে হয় একটু পরে কথা যায়, রাইট? লিটন বলছে 1 জোড়া। এক্স্যাক্টলি, 2টা হবে না। অপর্ণা রয়, হবে না 2টা। কারণ দেখো, তাহলে জোড়া আসলো কেন? জোড়া 1 জোড়া মানেই তো 2টা, তাহলে 2টা বললেই তো হইতো, 1 জোড়া আসলো কেন? ভাইয়া যখন যখন কিরে যখন ধরো আমার কাছে কি আছে, আমার কাছে 2টা বই আছে, আমি তো একই রকম বই পাচ্ছি না রে, যে তোমাদের বুঝাবো, তো হতাশ হয়ে গেলাম। আমি তো একই রকম বই পাচ্ছি না। সে আচ্ছা দেখাই, মনে করো আমার কাছে 2টা বই আছে, তাহলে এখন আমি কখনোই বলবো না আমার কাছে 1 জোড়া বই আছে, এখন আমি বলবো আমার কাছে 2টা বই আছে, কারণ এই 2টা বই ডিফারেন্ট। বাট এই 2টা বই যদি একই রকম হইতো তাহলে আমি বলবো 1 জোড়া বই। যেহেতু আমার 2টা হাত একই রকম, তাহলে 1 জোড়া হাত, অবশ্যই 2টা হাত, কিন্তু 1 জোড়া 2টা যখন থাকবে তখন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে 1 জোড়া। সো এক্স্যাক্টলি এখানে আনসার হচ্ছে 4 জোড়া, 4 জোড়া, কারণ জোড়ায় জোড়ায় থাকে। কি হাস্যকর না? আচ্ছা, অঙ্কীয় মহাধমনী কোত্থেকে সৃষ্টি হয় জানো? ওই যে বালবাস আর্টারিওসাস থেকে, ভেন্ট্রাল, ভেন্ট্রাল মানে অঙ্কীয়। আর এইটা স্টার চিহ্ন দাও। সিউডো মানে ভুয়া, 4 জোড়া ফুলকা কিন্তু ভুয়া একটা ছিল। এই যে ভুয়া যেটা ছিল সিউডো ব্রাঙ্ক, ওর সাথে একটা ধমনী যুক্ত থাকে অপথ্যালমিক। অপথ্যালমো মানে চোখ, অপথ্যালমো মানে কি? চোখ। তাহলে এই ধমনী কোথায় রক্ত নিয়ে যায়? পাশে লিখে রাখো চোখে, যদি কখনো আসে চোখে। পরীক্ষায় এটা আসছিল, সিউডো ব্রাঙ্কের সাথে কোন ধমনী যুক্ত থাকে? অপথ্যালমিক। সো নতুন একটা অ্যাড করে দিলাম, এটা কোথায় রক্ত নিয়ে যায়? চোখে। সো মোটামুটি ধমনীতন্ত্র শেষ। শিরাতন্ত্র থেকে পরীক্ষায় প্রশ্ন দেখো বোঝাই যাচ্ছে খুবই কম আসছে, মানে আসে না বললেই চলে। তো একটা প্রশ্ন আসছিল শিরাতন্ত্র থেকে একবার, সেটাও আসলে বোর্ড পরীক্ষায় না কলেজ পরীক্ষায় আমার মনে নাই, তবে মাথায় রাখো এই যে আমরা ডাক্টাস কুভেরি পড়ছি না, মনে করে এটা হচ্ছে হার্ট, মনে করে এটা হচ্ছে হার্ট, এটা কি? ওই যে দিশাভাবের ডি, দিশাভাবের ডি। সো এই যে ডাক্টাস কুভেরির মধ্যে, এই ডাক্টাস কুভেরির মধ্যে 3টা শিরা যুক্ত হয়, 3 জোড়া শিরা যুক্ত হয়। 1 জোড়া শিরা হার্টের সামন থেকে আসে, এটা হার্ট সামন থেকে আসে, সম্মুখ কার্ডিনাল, এটা হলো পশ্চাৎ কার্ডিনাল, আর এটা হলো জুগুলার শিরা। এই 3 জোড়া শিরাকে বলা হয় সিস্টেমিক শিরা। তাহলে শিরাতন্ত্র থেকে আমরা শুধু পড়বো, শিরাতন্ত্র থেকে আমরা শুধু 2টা ব্যাপার পড়বো, একটা হলো সিস্টেমিক শিরা আর একটা হচ্ছে পোর্টাল শিরা। তো রুই মাছে পোর্টাল শিরা 2 ধরনের,
হেপাটিক হেপাটিক আর রেনাল। আমরা 10 মিনিটের মধ্যেই শেষ করব। কেমনে শেষ হবে আমি জানি না, শেষ করব। আর সিস্টেমিক শিরা হচ্ছে 3 জোড়া, 1 ঘন্টা পার করবই না, কথা কথা 3 জোড়া। এই 3 জোড়ার নাম কি? সম্মুখ কার্ডিনাল, আমি সংক্ষেপে লিখে দিলাম পশ্চাৎ কার্ডিনাল, আর এটা হচ্ছে জুগুলার শিরা। পরীক্ষা প্রশ্ন আসছিল অ্যান্টেরিয়র মানে সম্মুখ, এই অ্যান্টেরিয়র কার্ডিনাল শিরা কোত্থেকে রক্ত সংগ্রহ করে? তো অ্যান্টেরিয়র কার্ডিনাল মানে হার্টের সামন থেকে। তো হার্টের সামনে কি আছে? সামন মানে রুই মাছের এই যে মাথা থেকে যা আসবে বুকে, তাহলে এই যে চোখ, নাক আর হাইওয়েড তো এখানে থাকে, তাহলে চোখ, নাক, হাইওয়েড। তাহলে কখনো যদি বলে চোখ, নাক, হাইওয়েড থেকে কোন শিরা রক্ত নিয়ে আসবে, তাহলে হার্টের সামন থেকে, সম্মুখ কার্ডিনাল। তাহলে এখন বুদ্ধি করে বলো তো পশ্চাৎ কার্ডিনাল কোত্থেকে আসবে? রেনাল মানে বৃক্ক, জেনিটাল, কারণ আমাদের জননাঙ্গ, বৃক্ক এগুলো সব কই থাকে? এগুলো সব নিচের দিকে থাকে। তাহলে রেনাল, জেনিটাল এখান থেকে এসে কোথায় যাবে? পশ্চাৎ। তাহলে চোখ, নাক থেকে আসবে সম্মুখে, রেনাল, জেনিটাল এখান থেকে আসবে পশ্চাতে, তারপর যাবে তারা ডাক্টাস কুভেরি দিয়ে হার্টে। শিরাতন্ত্র এতটুকুই পড়বা, আর কিচ্ছু না। মনে রাখো মানুষে রেনাল নাই, মানুষে নাই, রেনাল পোর্টাল তন্ত্র মানুষে নেই। সো মানুষে শুধু কি আছে? হেপাটিক। এবার আসো ফুলকা। রুই মাছের ফুলকা 4 জোড়া, কিন্তু ফুলকা ছিদ্র 5 জোড়া, ফুলকা আর্স 5 জোড়া। যদি বলে প্রতি পাশে কয়টা, তাহলে প্রতি পাশে 5টা। তাহলে মনে রাখো রুই মাছের ফুলকা কয় জোড়া? 4 জোড়া। কিন্তু এই 4 জোড়া যে ফুলকা, ফুলকা এক পাশে মনে করো 4টা, তাহলে ছিদ্র কয়টা দেখো? ছিদ্র এক পাশে দেখো 1 2 3 4 5, তাহলে এই পাশে 5টা ছিদ্র, এই পাশেও 5টা, তাহলে ছিদ্র 5 জোড়া। তাহলে মনে রাখো ফুলকা 4 জোড়া, কিন্তু ছিদ্র 5 জোড়া, এবং ফুলকা আর্স সেটাও 5 জোড়া, কিন্তু প্রতি পাশে আছে, তাই উত্তর হবে 5টি। ঠিক আছে, ওকে। এখন ফুলকা থেকে আমরা 2টা কথা অ্যাড করব। যদি প্রশ্ন করে বহি ফুলকা ছিদ্র কয় জোড়া, তাহলে বহি ফুলকা ছিদ্র হচ্ছে 1 জোড়া। অর্থাৎ কানকোর সাথে যে ছিদ্র, এই যে কানকো তুললেই যে ছিদ্র অর্ধচন্দ্রাকার, সেটাই হলো বহিফুলকা ছিদ্র, সেটা হলো 1 জোড়া। ফুলকা থেকে কম প্রশ্ন আসছে, আমি আরও 2-1টা জিনিস লিখে দিই। ফুলকার এরকম 2টা অর্ধাংশ আছে। তাহলে একটা পূর্ণ ফুলকাকে কি বলে? পূর্ণ মানে হলো, হলো মানে সম্পূর্ণ। পূর্ণ ফুলকাকে বলে হলো ব্রাঙ্ক, আর অর্ধ ফুলকাকে বলে হেমি ব্রাঙ্ক। অর্ধ ফুলকাকে বলে হেমি ব্রাঙ্ক। এইটুকু আমরা মাথায় রাখবো। সাথে একটা জিনিস মনে রাখবো, ফুলকার মধ্য দিয়ে পানি যেদিকে যায় রক্ত তার বিপরীতে যায়, এই স্রোতটা হচ্ছে বিপরীত, সেটাকে বলে প্রতিস্রোত তন্ত্র। প্রশ্ন আসতে পারে প্রতিস্রোত তন্ত্র কোথায় দেখা যায়? সো প্রতিস্রোত তন্ত্র দেখা যায় রুই মাছের ফুলকায়, এবং এর ফলে 80% অক্সিজেন চাহিদা নিশ্চিত হয়। সো প্রতিস্রোত তন্ত্র, প্রতিস্রোত মানে বিপরীত স্রোত। কার বিপরীত? পানির বিপরীতে রক্ত প্রবাহিত হয়, এর ফলে 80% অক্সিজেন। কিভাবে এটার আসলে রিটেন না তো আমি বোঝাচ্ছি না, এই কথাটা মনে রাখো। প্রতিস্রোত তন্ত্র হচ্ছে রুই মাছে। তাহলে ফুলকা থেকে আমরা এতটুকু কথা মনে রাখবো। এবার আসো কিছু অতিরিক্ত কথা। ম্যাক্সিলারি বারবেল, আমার এটা ম্যাক্সিলা, বার্ব মানে দাড়ি, সো 2 পাশে 2টা রুই মাছের কি আছে? দাড়ি আছে, সো ম্যাক্সিলারি বারবেল 2টা। বৈজ্ঞানিক নাম সবাই জানো। রুই মাছের ঠিক এই বরাবর একটা রেখা থাকে যাকে বলে পার্শ্বরেখা। এই পার্শ্বরেখায় 41 থেকে 42টা আইস থাকে, এবং এই পার্শ্বরেখাটা সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। আমার নাক যেমন সংবেদী অঙ্গ, ধরো আমি হাঁটতেছি, হঠাৎ কেউ পাদ মারছে, গন্ধ নাকে গেল, আমি সরে যাব। এক্স্যাক্টলি মাছ যাতায়াত করছে পানিতে, যখনই কোনো দূষিত পানি দেখবে, এই দূষিত পানি যখনই পার্শ্বরেখা লাগবে, পার্শ্বরেখা খবর দেবে ব্রেইনকে যে ব্রেইন জায়গাটা খারাপ, তুমি সরো। যেমনটা আমার নাক খবর দেয় যে ব্রেইন এখানে পাদ মারছে, তুমি সরো। এক্স্যাক্টলি তাই। তাহলে এই পার্শ্বরেখায় কি থাকে? সংবেদী অঙ্গ। সংবেদী অঙ্গটার নাম হলো নিউরোমাস্ট। নিউরোমাস্ট। এর বর্গের নাম কি? সাইপ্রিনিফর্মিস। মুখে বলছি, লেখা আছে। দেহের অঙ্কীয় তলে, মাছের এই অঙ্কীয় তলে 3টা ছিদ্র থাকে। ছিদ্র 3টা মনে রাখবা। পাজরে, পায়ু, জনন, রেচন। পায়ু, জনন, রেচন। পাজরেতে কি? পায়ু ছিদ্র, জনন, রেচন। প্রথমটা দিয়ে হাগে, শেষেরটা দিয়ে মুতে, আর মাঝেরটা দিয়ে ডিম পাড়ে। কত ডিগ্রি নিচে রুই মাছ বাঁচতে পারে না? 14 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা মনে রাখো, রুই মাছের খাদ্য হলো প্ল্যাঙ্কটন। রুই মাছের পছন্দের আহার কি মামা? প্ল্যাঙ্কটন। তাহলে এই হচ্ছে বাহ্যিক গঠন। দিয়ে দিব
লাস্ট স্লাইড, আমাদের 5 মিনিট আছে। লাস্ট স্লাইড হয় লাস্ট স্লাইড দেখো। এরপরে থ্যাংক ইউ এভরিওয়ান, 5 মিনিটে প্রজনন তন্ত্র পড়ব। রুই মাছের যে স্পনিং, স্পনিং মানে হচ্ছে ডিম ছাড়া। স্পনিং মানে কি? ডিম ছাড়া প্লাস শুক্রাণু ছাড়া, মানে দুটাই, ডিম ছাড়া শুক্রাণু ছাড়া, এটাকেই বলে স্পনিং। স্পনিংটা 15 সেকেন্ডের মধ্যে হয়, 15 সেকেন্ড লাগে স্পনিং করতে, এবং এটা হয় মূলত বর্ষাকালে, যেটা হচ্ছে জুন জুলাই মাস। খুবই ইম্পর্টেন্ট। তাহলে রুই মাছের প্রজনন ঋতু কোনটা? জুন জুলাই বর্ষাকাল। এই প্রজনন যে করে, শুক্রাণু ডিম্বাণু যে ছাড়ে, সেটা নাম হলো স্পনিং। এবং রুই মাছের সবচেয়ে বড় প্রজনন কেন্দ্র তো আমরা জানি হালদা নদী, হালদা নদী আমরা জানি। এখন রুই মাছের ডিম, আচ্ছা একটা জিনিস বলি, স্পনিং যে করে কখন, এইটা ইম্পর্টেন্ট, স্রোতস্বিনী নদীতে, স্রোতস্বিনী নদীতে। তাহলে মনে রাখো, স্রোতস্বিনী নদী, স্রোত না থাকলে রুই মাছ ডিম ছাড়বে না, তখন এই ডিমটাকে দেহ কর্তৃক শুষে নিবে, এটাকে বলে অ্যাট্রেসিয়া। তাহলে স্রোতস্বিনী নদীতে ডিম ছাড়ে, তাহলে স্রোত না থাকলে হবে কি? অ্যাট্রেসিয়া, অ্যাট্রেসিয়া। একটা মাছ 1 থেকে 4 লক্ষ ডিম পাড়ে, প্রতি কেজি মাছ 1 থেকে 4 লক্ষ ডিম পাড়ে। এবং দেখো, রুই মাছের ডিম ডিমার্সাল ডিম, ডতে ডিমার্সাল, ডতে ডোবে। তাহলে যে সকল ডিম পানিতে ডোবে তার নাম ডিমার্সাল, আর যে ভাসে তার নাম প্যালাজিক। তো রুই মাছের ডিম ডোবে, আর সামুদ্রিক মাছের ডিম কি? ভাসে। রুই মাছের ডিমে কুসুম থাকে, তাই তার জাইগোটটা যে বিভাজন হয়, জাইগোটের বিভাজনকে বলে ক্লিভেজ। কুসুম থাকায় আংশিক বিভাজন হয়, এই আংশিক বিভাজন হয় বলে এই ক্লিভেজটাকে বলে মেরোব্লাস্টিক ক্লিভেজ। আংশিক বিভাজন হয় বলে ক্লিভেজটাকে বলে মেরোব্লাস্টিক ক্লিভেজ। এবং কত মিনিট পর ক্লিভেজ শুরু হয়, এটাও পরীক্ষা আসছিল, 30 থেকে 45 মিনিট পর। এখন লাস্ট একটা ছোট্ট কাজ করে দিব, কোন পোনার সময় বয়স কত আর কোন পোনার দৈর্ঘ্য কত, এইটা আমি এই জায়গায় একটু ছোট্ট করে সাজায় দেই। 4টা পোনা আছে, রেনু, ধানি, আঙ্গুলি আর ব্রুড মাছ। বয়স মনে রাখবা এভাবে, বয়স আর দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে মিলিমিটার। বয়স মনে রাখবা এভাবে 3, 8, 30, 7, 12, 30। যারা বোঝো নাই, রেনু পোনার বয়স হচ্ছে 3 দিন বা 72 ঘন্টা। ধানি পোনার বয়স তাহলে 3 থেকে 8 দিন, আর আঙ্গুলি পোনার বয়স 8-এর পর কি 9 থেকে 30 দিন, আর এর বয়স 30-এর বেশি। পড়া শেষ। আর দৈর্ঘ্য, রেনু পোনার দৈর্ঘ্য 7 মিলিমিটার, ধানি পোনার দৈর্ঘ্য 12 মিলিমিটার, আঙ্গুলি পোনার দৈর্ঘ্য 30 মিলিমিটার। আঙ্গুলি পোনা মানে আঙ্গুলের সমান হয়। তাহলে সিরিয়ালটা মনে রাখো, রেনু, ধানি, আঙ্গুলি, ব্রুড। 3, 8, 30, 7, 12, 30 মুখস্থ। 3, 8, 30, 7, 12, 30, 3, 8, 30, 7, 12, 30, 3, 8, 30, 7, 12, 30। একটা জিনিস, 15তম দিনে বারবেল তৈরি হয়, লিখে রাখো। 15 দিনে কি হয়? 15তম দিনে ওই যে ম্যাক্সিলারি বারবেল তৈরি হয়, আর 20তম দিনে সোনালী বর্ণ হয়। তাহলে রুই মাছ কততম দিনে বারবেল তৈরি হয়? 15, আর 20তম দিনে সোনালী বর্ণ হয়। সো 58 বাজে তোমাদের কাছে 2-1 মিনিট। হ্যাঁ, এটা ব্রুড, একটু ফাস্ট লিখছি রে, ব্রুড। বলো কি অবস্থা? রুই মাছ শেষ, অনেক বেশি পড়াই দিছি, ইনশাআল্লাহ তোমরা কমন পাবাই। হ্যাঁ, না ফাইটোপ্লাঙ্কটন হবে না, লিটন। প্রধানত প্রাণী প্লাঙ্কটন, মানে এক এক সময় এক একটা খায়, বুঝছো? মেইনলি প্লাঙ্কটন খায়। কি অবস্থা সবার? শেষ। হ্যাঁ, স্লাইড দিয়ে দিব। 59 বাজে, আমি 1 ঘন্টা পার করতে চাই না। 59, 25 সেকেন্ড। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যার যা কমেন্টে বলো আসসালামু আলাইকুম। শেষ, রুই মাছ শেষ ইনশাআল্লাহ। রুই 20তম দিনে সোনালী বর্ণ হয়। মোহনা আক্তার মিম, আল্লাহ হাফিজ। লিটন, কেয়া, নাজমুল, সুমাইয়া, ফিরোজা, অপর্ণা, আল্লাহ হাফিজ।